হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে কেবল মে মাসে অর্থাৎ গেল মাসে গণপিটুনির সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু। তার মধ্যে একটা ঘটনার আমরা বিচারিক আদালতে বিচার করতে পারলাম। ফলে এইটা নিয়ে নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। রাষ্ট্রপক্ষ রাষ্ট্র আইনজীবী নিযুক্ত করেছে আসামি কি বলে যারা নির্যাতিত হয়েছেন সেই ফ্যামিলির পক্ষে। ফলে সেইখান থেকে আমরা বাকি ধরেন একটা যদি করতে পারি, বাকি ৮২টা তো করতেও পারিনি, সেইটা কেন পারি না? ধন্যবাদ আপনাকে। ৮২টারও বাইরে আপনি যদি আজকে পত্রিকাগুলোতে রায় সংশ্লিষ্ট যে রিপোর্টগুলো হয়েছে সেই রিপোর্টে বিচারকের তিনি কিছু অবজারভেশন দিয়েছেন। সেই অবজারভেশনগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে ওনার কোর্টেই ১,৮০০ মামলা বিচারাধীন এবং সবকটাই বিভিন্ন শিশুর হয় ধর্ষণ, নয়তো কোনো না কোনো সহিংসতার কারণে, অপরাধের কারণে হচ্ছে বিচার। তো এই ১,৮০০ মামলাটার বিচার উনি কতদিন ধরে করছেন সেটা তো একটা প্রথমে প্রশ্ন করতে হয় যে রামিসারটা আপনি ৪ দিনে শেষ করলেন, বাকি ১,৮০০ মামলা বিচারাধীন, তার মানে সেগুলো কতদিন ধরে, সেই ইনফরমেশন কিন্তু কোথাও নেই। যেটা আমার কলিগ রশনা ইমাম যে কথাগুলো প্রিটি মাচ ক্লিয়ারলি বললেন সেই জায়গাটাই আমি শুধু যুক্ত করব ওর সাথে। সেটা হলো যে আপনার ডিফেন্সের একজন লয়ারের কথা আপনি বললেন, ডিফেন্সের লয়ারের জায়গাতে আমার অ্যাজ এ প্র্যাকটিশনার অনেকগুলো জায়গায় খটকা লেগেছে যে ডিফেন্সে রাষ্ট্রপক্ষ থেকে যখন ডিফেন্স দেওয়া হয় প্রথমত হচ্ছে ঢাকা বার সিদ্ধান্ত নিল কোনো সাপোর্ট দেবে না। সেটাও আসলে খুবই আপত্তিকর একটা পজিশন, কারণ এটা তার কনস্টিটিউশনাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ লিগাল রাইট যে লিগাল অ্যাসিস্ট্যান্স পাওয়াটা। সেটা না পেলে যেটা হয় আপনি হচ্ছে পপুলিজমের ফাঁদে যদি পড়ে যান, আপনি চিন্তা করবেন হচ্ছে যে না এখনই ধরে তাকে ফাঁসি দিয়ে দিতে হবে টাইপের আলাপ। কিন্তু যখনই বিচারের প্রশ্ন আসবে সেই বিচারের প্রশ্নে আপনাকে অবজেক্টিভিটিটা আসলে মেনটেন করতেই হবে। এখানে আপনার ইমোশনের কোনো সুযোগ কিন্তু নেই, ইমোশন কাজ করানোর। কিন্তু এই রায়ের মধ্যেও দেখবেন যে আসলে ইমোশনের প্রতিফলন, এবং যিনি ডিফেন্সের লয়ার তিনি কী আর্গুমেন্ট করেছেন, তিনি আসলে সুযোগগুলো পেয়েছিলেন কিনা, এখানে ভাইটাল এভিডেন্সগুলো কী 164 নিয়ে আমাদের জুরিসডিকশনে অসংখ্য ভালো ভালো জাজমেন্ট আছে যেখানে পরিষ্কার করে বলছে এটা কনক্লুসিভ এভিডেন্স না যদি ভলান্টারি না হয়। তাকে গ্রেফতার করার পরে পুলিশ হেফাজত থেকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সেটা যে ভলান্টারি হচ্ছে সেইটা আসলে প্রিজিউম করা খুবই বাংলাদেশের পরিস্থিতিতে মুশকিল। কারণ আমি নিজেই অন্তত দুটো ঘটনার কথা যদি আপনাকে উল্লেখ করি, সবুজবাগ থানার এক মামলাতে দুই ভাইকে হচ্ছে 164 করলেন তারা, যে এক ব্যক্তিকে কেটে টুকরো টুকরো করেছেন, করার পরে তারা সেটাকে মাটিতে পুঁতে রেখেছেন বা নদীতে ফেলে দিয়েছেন, এরকম কিছু। ৫-৭ বছর পরে সেই যাকে টুকরো টুকরো করেছে তারা ফিরে আসলো। সে ফিরে আসার পরে আপনারা সবাই রিপোর্ট করলেন যে মৃত ব্যক্তি তো ফিরে আসলো, তাহলে তারা 164-এ কী করেছিল? যে পরিমাণ হচ্ছে আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশন আছে, কে কতটা আসলে সাকসেস স্টোরি দেখাতে পারছে। সেই জন্য লম্বা ইনভেস্টিগেশনের পথে না গিয়ে পিটিয়ে যদি কথা কারো মুখ থেকে বের করে ফেলতে পারি, সেটা যে ধরনের কথাই হোক না কেন, তাহলে সেটাকে তারা ওই সাকসেস স্টোরিতে হচ্ছে যুক্ত করছেন। তাদের এক একজনের নতুন সব সাকসেস স্টোরি তৈরি হচ্ছে, সেগুলোর উপরে ভিত্তি করে প্রমোশন হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। ফলে এই যে 164-এর উপরে সোললি রিলাই করা যে কতটা ভয়াবহ একটা ব্যাপার বিচারের ক্ষেত্রে, সেটা অলরেডি প্রমাণিত আমাদের জড়িত। কিন্তু এখানে তো মেডিকেল রিপোর্ট সবই আসলো। আমি বলছি যে সেগুলোকে নিয়ে আপনার প্রপারলি ডিফেন্ড করার জন্য ডিফেন্সের যে লয়ার তিনি আসলে সুযোগ পেয়েছিলেন কতটা। কারণ আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই সংবাদপত্রেই পড়েছি যে তিনি ওখানে প্লি বার্গেনিং করছেন, অর্থাৎ তিনি বলছেন যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য তিনি আবেদন করছেন, তিনি মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য সাবমিশন রেখেছেন। এই ডিফেন্সে হঠাৎ করে প্লি বার্গেনিংয়ের এক্সারসাইজ আমাদের দেশে কবে থেকে শুরু হয়ে গেল? এটা তো ডিফেন্সের থেকে আমরা তো এই বার্গেনিং এখানে করি না। প্লি বার্গেনিংয়ের হচ্ছে আপনার সিস্টেম হচ্ছে আপনি পশ্চিমা দেশগুলোতে পাবেন, লিগাল সিস্টেমের মধ্যে সেটা ইনকর্পোরেটেড। এখানে প্লি বার্গেনিংয়ের সুযোগ কই? অর্থাৎ আপনি প্রথমেই শুরুতেই ডিফেন্স থেকে শাস্তিটা মেনে নিচ্ছেন, অপরাধটাকে স্বীকার করে নিচ্ছেন, নিয়ে শাস্তির পরিমাণটাকে কমানোর জন্য বার্গেনিং করছেন প্রসিকিউশনের সাথে। এই যে সিস্টেমটা সেটা করে কখন? ট্রায়াল শুরু হওয়ারও আগে। ট্রায়াল হওয়ার পরে তিনি যদি প্লি বার্গেনিং করেন, তার মানে হচ্ছে ওনার পুরো ডিফেন্সের জায়গাতে অত্যন্ত দুর্বল ডিফেন্স ছিল। ডিফেন্স পাওয়াটা তো হচ্ছে বারবার বলছি যে এটা লিগাল অ্যাজ ওয়েল অ্যাজ কনস্টিটিউশনাল রাইট। যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, আই এম নট সাপোর্টিং দেম, তাদের মোরাল জায়গা থেকে বলেন, আইনগত জায়গা থেকেও
একিউজদেরকে সাপোর্ট করার কিছু নেই, কিন্তু তাদের যে লিগ্যাল রাইটটা সেটা তো এনশিওর করার ব্যাপার কিন্তু আছে। আপনার এই দেশের জায়গাগুলো বহু দায়িত্বশীল লোকজন পর্যন্ত এই বিচারই করতে চায় নাই। তারা তো বলেছিল তারা স্বীকার করছে, তাদেরকে প্রকাশ্যেই ওই এই 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 আলাপগুলো তো হচ্ছে আই ফর আই এর যে থিওরি, সেই লিগ্যাল সিস্টেমে তো আমরা নেই। আমাদের দেশে যে লিগ্যাল সিস্টেম সেটা এখনো পর্যন্ত সেকুলার লিগ্যাল সিস্টেম। এই সেকুলার লিগ্যাল সিস্টেমের মধ্যে আপনি কিভাবে লিগ্যাল ব্যাপারগুলোকে প্রমাণ অপ্রমাণ করবেন সেটা আজকে আমি নতুন করে বলছি কথাটা তা না, 200 বছর আগে থেকে এস্টাবলিশড এই সিস্টেমগুলো, সেটাকে আমরা চর্চা করতে করতে মানে আপনি কি বলছেন এই আগাচ্ছি। রায়টা নিয়ে একটু তাড়াহুড়া করলো? ডেফিনেটলি আপনি যখন, আমি বিচারকের কথাই যদি ধরি, উনি নিজেই যখন বলছেন 1800 মামলা পেন্ডিং, এই মামলাটা 4 দিনের মধ্যে করলেন, এই শো অফ করার তো দরকার ছিল না, সাফিসিয়েন্ট টাইম দেওয়াটাই উচিত ছিল। যখন আপনি নতুন আইনের কথা রসনে উল্লেখ করেছেন, ওনার কথা সূত্র ধরেই যদি বলি যে 90 দিনের কথাটা উনি উল্লেখ করলেন, 90 দিন কবে থেকে? 90 দিনও ওনারা এনেছেন চার্জ ফ্রেমিংয়ের দিন থেকে 90 দিনের মধ্যে হচ্ছে কমপ্লিট করতে হবে। চার্জ ফ্রেম কবে হবে সেটার তো টাইমিং ঠিক করা নেই। চার্জ ফ্রেমিং তো হচ্ছে মাসের পর মাস পেছাতে পারে বিভিন্ন কারণে। আমরা ডিসচার্জের জন্য অ্যাপ্লিকেশন দিই, সেটা যদি না হয় তারপর আবার উচ্চ আদালতে যাই, নানান কারণে কিন্তু ডিলে হতে পারে। আমি বলছি না যে আপনার দ্রুত করা যাবে না বা করা উচিত না, কিন্তু 4 ডেজ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, যেখানে আপনি এই যে মিডিয়ার কথা যেটা আসছে, যে আপনি মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এই নিয়ে আলাপ আলোচনার কারণে হোক, একটা প্রেশার সবাই ফিল করেছেন, ওনারা দেখাতে চেষ্টা করেছেন যে না আমরা বিচার ব্যবস্থাকে শক্তিশালী করছি, কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে, যিনি বাংলাদেশের অন্য আরেকটি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে একই রকমের ঘটনার শিকার হয়েছে একটা বাচ্চা, তার ফ্যামিলি তো এই বিচারটা পাচ্ছে না। কনস্টিটিউশন তো আপনাকে বলছে যে আর্টিকেল 27 অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই হচ্ছে সমান, তার মানে ইকুয়াল হচ্ছে সবাই, এই অন্তত বিচারিক জায়গাতে এসে ইকুয়াল ট্রিটমেন্ট পাবে, কিন্তু ইকুয়াল ট্রিটমেন্ট পাচ্ছে কই? এইটাকেই আমরা ইংরেজিতে বলছি আমাদের লয়ের ভাষায় সিলেক্টিভ জাস্টিস। তো আপনি তো সিলেক্টিভ জাস্টিস দিতে শুরু করলেন হচ্ছে বিকজ অফ দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রেশার, মিডিয়ার প্রেশারের কারণে। ফলে জুডিশিয়ারি দুর্বল হবে আরও এই জায়গাটায়, শক্ত না হয়ে। যেটা আরও যেটা বলা, এটা তো হচ্ছে একটা পার্টিকুলার ইস্যু আসলো, একটা হাইপ তৈরি হলো, আপনি হচ্ছে দেখালেন যে 4 দিনের ভিতরে বিচার করা সম্ভব। এই যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো এখানে রয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই হচ্ছে মৃত্যুদণ্ড দিলেন। ওয়াইফের বিষয়ে উনি কী বলেছেন, আমি যদি পত্রিকাতে যা এসছে সেটাই যদি বলি, তিনি সোহেল রানাকে সহযোগিতা করেছে। বাধা না দিয়ে সহযোগিতা করেছেন, বাধা না দেওয়া সহযোগিতার কারণে মৃত্যুদণ্ড দিলেন। এখন উনি আসলে 164-এ কী বলেছিলেন সেটা তো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে দেখতে হবে যে সেটা কর্পোরেট করলো কি না, উনি ডিসকাশনটা কী করলেন রায়ের ভিতরে। এই যদি না হয়, দেখবেন যে ওনার ওয়াইফ মোস্ট লাইকলি হয় ওনার সাজা কমে যাবে, নয়তো খালাস পেয়ে বের হয়ে আসছে উচ্চ আদালতে এসে